হ্যালো ফ্রেন্ডস, এসআর মানগা ট্রান্সলেটরে আপনাকে স্বাগত। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি মাই ড্যাডি হাইড হিজ পাওয়ার চ্যাপ্টার 1 থেকে 3। চলুন প্রথমে গল্পের ইন্ট্রোটা জেনে আসি। একটি শান্ত পাহাড়ি গ্রামে এক সাধারণ জীবন কাটাচ্ছিল ছোট্ট একটি মেয়ে আর তার অসাধারণ বাবা জেমস ব্রাউন। সবার চোখে তিনি ছিলেন এক সাধারণ কাঠুরে, বাদামি চুল আর চোখে ভরা এক নিরীহ মানুষ। কিন্তু হঠাৎ একদিন যুদ্ধের মাঝখানে তার পুরনো লাঠি থেকে বেরিয়ে এলো নীল আভা, আর তার রূপ বদলে গেল। রূপালি চুল, তীক্ষ্ণ নীল চোখ, দেখে মনে হচ্ছিল তিনি যেন কখনো কোনো যুদ্ধে হারেননি। গল্পের শুরুতে দেখানো হয় এক সুন্দর কিউট একটা বাচ্চাকে। তার চুল ছিল একদম সাদা। সেই বাচ্চাটাকে তার বাবা কোলে করে দেখছেন আর মনের মধ্যে ভাবছেন, এই বাচ্চাটা দেখতে একদম পরীর মতো লাগছে। এই বাবার আসল নাম এনক রুবিনস্টাইন, বয়স মাত্র 20 বছর। এনক বলেন, আমি যখন প্রথমবার তাকে দেখেছি তখনই বুঝলাম এই বাচ্চাটা আমার মতোই হয়েছে। তিনি বাচ্চার দিকে তাকিয়ে বলেন, সে কি বুঝতে পারছে আমি তার বাবা? এনক তার হাতের আঙুল বাচ্চার কাছে নিয়ে যান আর বলেন, এটা ছিল এক অদম্য টান, রক্তের সম্পর্কের এক গভীর বন্ধন। এটা ছিল রক্তের বন্ধনে বাঁধা এক সম্পর্ক, আর হয়তো ভালোবাসার ছোঁয়াও ছিল তাতে। এরপর সেই বাচ্চা তার বাবার আঙুল ধরে ফেলে। এনক তার সাথে খেলতে থাকেন, কিন্তু এনক নিজেকে বুঝতে পারছিলেন না এই অনুভূতি কেন হচ্ছে। তিনি ভাবেন, এই শিশুটির জন্ম তো শুধু বংশধারা চালিয়ে যাওয়ার জন্য, একটা ঘোড়ার মতো যুদ্ধের জন্য প্রস্তুত। সে তো আমার রক্তের অংশীদার, একজন দক্ষতা ব্যবহারকারী, ভবিষ্যতের সৈনিক, একজন রাজকীয় কুকুর। কিন্তু এনক বলেন, না, আমি তাকে এই রকম পরিস্থিতিতে বাঁচতে দিতে পারি না। এই কথা বলে তিনি তার মুখটা বাচ্চার মুখের ওপর রাখেন। এরপর এনক বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে পড়েন। তিনি বলেন, এই দুর্বিষহ যুদ্ধক্ষেত্রে তোমাকে জীবনযাপন করতে দিতে পারি না। ঠিক তখনই তার পেছনে এক মেয়ে এসে বলে, তুমি কি পালানোর কথা ভাবছো এই বাচ্চাটাকে নিয়ে? এই মেয়েটা হচ্ছে সেই বাচ্চাটার আসল মা। তার নাম সেলিনা, বয়স 20 বছর। সেলিনা এনককে বলে, তুমি আসলে কি ভাবছ? এনক বলে, আমি ওকে আমার মতো জীবনযাপনে বড় করতে চাই না। সেলিনা বলে, সে আমারও সন্তান। এরপর এনক চুপ হয়ে থাকে। চুপ থাকার পর এনক বলে, তাহলে চলো একসাথে যাই। সেলিনা হেসে বলে, হা হা হা, আমি বুঝতে পারিনি তুমি এত আবেগপ্রবণ মানুষ। আমরা জন্মগ্রহণ করেছি, একদিন তো মরতেই হবে। সেলিনা কাছে এসে বলে, সাম্রাজ্যে এক ক্ষমতা ব্যবহারকারী এবং অভিজাত ব্যক্তি হিসেবে এই শিশুটিও এর ব্যতিক্রম নয়। তবুও আমি বুঝতে পারছি তুমি কেমন বোধ করছো। কন্যা সন্তান হওয়া আপনাকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করে। এনক মনের মধ্যে রাগ করে বলে, আমি এভাবে হাল ছেড়ে দিতে পারি না। এরপর সেলিনা এখান থেকে যাওয়ার সময় বলে, তুমি চলে যাও। এনক চুপ হয়ে থাকে। এরপর বলে, আমি জেন্ননে যাওয়ার পরিকল্পনা করছি, আমি জানি না আমি সেখানে থাকব কিনা। সেলিনা এনককে বলে, ঠিক আছে, আমি তোমার ভালো ভাগ্যের জন্য প্রার্থনা করব। আর এনক এখান থেকে চলে যায়। গল্পের লেখক বলে, সেই দিন সাম্রাজ্যের একমাত্র তরবারিধারী এনক রুবিনস্টাইন নিখোঁজ হয়ে যান। সেটা 7 বছর আগের কথা। 7 বছর পর দৃশ্য দেখানো হয় এক জঙ্গলের মাঝে সুন্দর একটা ছোট ঘর, আর সেই ঘরে এনক থাকে। এনক তার ছোট মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছে। ভালো রাজকন্যা আমার, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। এরপর সেই ছোট মেয়েটাকে দেখানো হয় সে অনেক বড় হয়ে গেছে। সেই মেয়েটা বলে, আর 5 মিনিট ঘুমাতে দাও। এনক তাড়াতাড়ি উঠতে বলে, দাঁত ব্রাশ কর, নাস্তা করার সময় হয়েছে। মেয়েটা উঠতে না চাইলেও উঠতে লাগে। ঘুম ভাঙার পর নিজের চোখ মুছে। এনক একটি সুন্দর চেরি প্যাটার্নের এপ্রন পরে আছে, তার হাতে একটি স্প্যাচুলা। এখন তার নাম জেমস ব্রাউন। আমি তাকে এখন থেকে জেমস বলে ডাকবো। জেমস মেয়েটার মাথায় হাত দিয়ে আদর করতে থাকে। জেমস এখন পুরোপুরি বাবার মতো হয়ে গেছে। সেই মেয়েটা খাবার কথা শুনে বলে, আমার এখনো খিদে লাগেনি। জেমস তার মেয়েকে বলে, আচ্ছা বাবা তোমার জন্য তোমার প্রিয় মুরগির ডিমের খাবারটা আরও সুস্বাদু করে তুলেছে। মেয়েটা এখন খাবারের গন্ধ শুকে বলে, এটি কেবল মুরগির ডিম নয়, ব্রোকলির গন্ধও আছে। মানে মেয়েটা তার নাক দিয়ে গন্ধ শুকে বুঝতে পারে কি কি আইটেম আছে। মেয়েটা চিৎকার করে বলে, আমি ব্রোকলি পছন্দ করি না। জেমস বলে, আমার রাজকুমারী লিলিথ, আজ মাত্র 2 টুকরো ব্রোকলি দিলে কেমন হয়? এই মেয়েটার নাম জানা যায় লিলিথ, আমরা এখন থেকে এই নামে ডাকব। জেমস লোভ দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করে, যদি তুমি এগুলো খাও আমি তোমাকে মিষ্টির জন্য অ্যাপেল জ্যামের সাথে চকলেট ম্যাকরন দেব। লিলিথ মনের মধ্যে রাগ করে বলে, আমাকে চকলেট ম্যাকরন আর অ্যাপেল জ্যাম দিয়ে ঘুষ দেবার চেষ্টা করছে, তাই না? তুমি কি মনে করো আমি এমন একটা বাচ্চা যে এরকম কিছুর প্রেমে পড়ে যাব? এরপর লিলিথ 2 টুকরো খাওয়ার জন্য রাজি হয়ে যায়, আর জেমস ভাবে
ভালো, দেখা যাচ্ছে সেও সেই ধরনের বাচ্চা। লিলিথ মনের মধ্যে ভাবে, 2 টুকরো ব্রোকলির মানে কি? জেমস লিলিথকে কোলে তুলে নিয়ে একটা কিস দেয় আর বলে, ও আমার ছোট্ট পুড়ি। এরপর লিলিথ নিজের পরিচয় দিচ্ছে আমাদেরকে। আমার নাম লিলিথ ব্রাউন, আমার বয়স 7 বছর। ছোটবেলায় কিছু বিশেষ রহস্যের সাথে ধীরে ধীরে আমার বড় হওয়ার সাথে সাথে অতীতের স্মৃতিগুলো মনে পড়ছে। মানে এটা তার পুনর্জন্মের কথা বলছে। আমি এখন বাবার সাথে শান্তিতে এবং সুখে দিন কাটাচ্ছি। জেমস একজন অত্যন্ত দক্ষ গৃহিণী এবং অভিভাবকত্বের গুরু। এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। গল্পের শুরুতেই পরিচয় হয় ছোট্ট লিলিথ ব্রাউনের সাথে। সে এখন 7 বছর বয়সী। 3 বছর বয়স থেকেই তার অতীত জীবনের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। আর এখন 7 বছর বয়সে সব কিছু একদম পরিষ্কার মনে পড়ে। এই পৃথিবীটা, এটা আসলে সেই ফ্যান্টাসি উপন্যাসের ভেতর যেটা আমি আমার আগের জীবনে পড়েছিলাম। হ্যাঁ, আমার আগের জীবনে আমি মানুষই ছিলাম না। আমি ছিলাম এখন স্নাতকোত্তর ছাত্র, কম্পিউটার নিয়ে কাজ করতাম। একটা মানুষের জন্য সেই জীবনটা মোটেও সহজ ছিল না। অতিরিক্ত কাজের চাপ, রাত জেগে থিসিস লেখা, সব মিলিয়ে মাত্র 25 বছর বয়সে আমি মারা যাই। আর এখন আমি পুনর্জন্ম নিয়েছি এই উপন্যাসের ভেতর, লিলিথ নামে। যতক্ষণ না আমার পুরনো স্মৃতি ফিরে আসে, আমি ছিলাম একদম সাধারণ একটা শিশু। কিন্তু এখন সব মনে পড়ে। তবু আমি ইচ্ছা করে আমার বর্তমান জীবনে ডুবে থাকতে চাই। লিলিথ সকালের খাবার খেতে খেতে ভাবে, আমি কি ব্রোকলি মুরগির নাগেটের নিচে লুকিয়ে রাখব? হ্যাঁ, আমি এখন প্রাপ্তবয়স্কের মতো চিন্তা করতে পারি। তবুও ব্রোকলির প্রতি আমার শিশুসুলভ ঘৃণা একটুও বদলায়নি। এদিকে বাবা জেমস লিলিথের চুল আছড়াতে আছড়াতে জিজ্ঞেস করে, আজ আমাদের কোন স্টাইল করতে হবে? খরগোশের কান নাকি রাজকুমারীর মতো? লিলিথ হেসে বলে, বাবা, আমি নিজেই বাঁধব, আমাকে শুধু একটা পনিটেল দাও, ঠিক আছে? জেমস হেসে লিলিথকে বলল, আমাদের রাজকন্যা এখনো তো বাচ্চা, তুমি বাবার কোমর পর্যন্তও পৌঁছাতে পারো না। লিলিথ মুখ গম্ভীর করে বলল, এটা শুধু আমার শরীর, জানো, কোনো কারণে আমি পাশের বাড়ির 5 বছরের বাচ্চাটার চেয়েও ছোট। তবুও আমার ভেতরে আছে একজন প্রাপ্তবয়স্কের মন। আমি জানি এমন আচরণ করা উচিত নয় যাতে বড়রা অদ্ভুত বোধ করে, তাই না? লিলিথ একটু ভেবে বলল, শুধু খরগোশের কান তৈরি করো। জেমস এসে বলল, শুধু খরগোশের কান, শুনতেই তো দারুণ লাগছে। তারপর লিলিথকে আদর করে বলল, ওহো, তুমি তো খুব সুন্দর। কার মেয়ে এত সুন্দর? সে লিলিথকে কিস করতে যায়, কিন্তু লিলিথ হালকা মানা করে। জেমস এসে বলল, ঠিক আছে রাজকুমারী, আজ বাবার বাজারে যেতে হবে, তুমি প্রতিবেশীর বাড়িতে খেলতে যাও, আমি সুসানের মাসিকে বলে দেব। লিলিথ মুখ ফুলিয়ে বলল, কেন, আমি কি তোমার সাথে যেতে পারি না? জেমস মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে না, আজকাল ভয়ঙ্কর সৈনিক কাকারা ঘুরে বেড়াচ্ছে, তবে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো ক্ষমতা নেই, এমনকি পিঁপড়ের বিষ্ঠার মতো ছোট কিছুও না। লিলিথ মুখে চামচ নিয়ে বলল, এখনো সম্ভব নয়, এটা বিপজ্জনক। এই ভয়ঙ্কর সৈনিক কাকারা আসলে রাজকীয় সেনাবাহিনীর অভিজাত যোদ্ধা। তারা রাজধানী থেকে শত শত মাইল দূরে এই গ্রামে এসেছে। রাজকীয় সেনারা মাঝে মাঝে এখানে আসে ক্ষমতাবানদের খুঁজে বের করতে। এই দুনিয়ায় মানুষ 2 ভাগে বিভক্ত। যারা ম্যাজিক ব্যবহার করতে পারে না তাদের বলা হয় ক্ষমতাহীন, আর যারা পারে তারা মহৎ উপাধি পায়, উন্নত চিকিৎসা পায়। তবে তাদের মধ্যেও কঠোর শ্রেণীবিন্যাস আছে দক্ষতার ভিত্তিতে। এই পৃথিবী ভয়ঙ্কর, যুদ্ধ লেগেই থাকে, ক্ষমতাবানরাও এই দ্বন্দ্বে পড়ে যায়, এমনকি প্রধান চরিত্ররাও নির্মমভাবে মারা যায়। আর সাধারণ মানুষ, তারা তো গল্পে সহায়ক চরিত্র হিসেবেও জায়গা পায় না। আমার বাবা আর আমরা সেই সাধারণ মানুষ, বাদামি চুল, বাদামি চোখ, একদম সাধারণ। জেমস লিলিথকে বলল, আশা করি তুমি ব্রকলি খাবে। লিলিথ চামচে ব্রকলি তুলে বলল, কিন্তু আমার আসলে এটা ভালোই লাগে। তারপর লিলিথ মুচকি হেসে বলল,
সাধারণ হয়ে জন্মানোটা অনেক বড় আশীর্বাদ, তাই না? জেমস একটু অবাক হয়ে বলল, এর দ্বারা তুমি কি বোঝাতে চাইছো? লিলিথ চোখ মেলে বলল, এটা একটা ভয়ঙ্কর পৃথিবী, জানো তো? তবুও আমি আমার বাবার সাথে খুশি আর শান্তিতে থাকতে ভালোবাসি। আমি অনেক খুশি। জেমস শুধু বলল, তারপর আদর করে বলল, ঠিকই বলেছ। যতক্ষণ আমার রাজকন্যা আছে, বাবা খুশি। জেমস বাজারে যাওয়ার জন্য কাঠের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে প্রতিবেশী আন্টিকে বলল, তাহলে আজ লিলিথেরও যত্ন নিও। প্রিন্সেস, বাবা শীঘ্রই ফিরে আসবে। লিলিথ বাবাকে হাত নেড়ে বলল, টাটা বাবা। আন্টি এসে লিলিথকে কোলে তুলে নিল। লিলিথ এসে পৌঁছায় প্রতিবেশী আন্টির বাড়িতে। আঙ্কেল তাকে দেখে হেসে বলল, প্রথমে তো আমি জানতামই না যে সে তোমার বাবা। লিলিথ কাঠবিড়ালির মতো দেখতে কিছু ফল এক এক করে তুলে খাচ্ছে। আঙ্কেল জেমসের কথা মনে করে বলল, এক যুবক হঠাৎ পাহাড়ের উপর একটা গ্রামে এসে চুপচাপ থাকতে শুরু করল, কাউকে কিছু না বলে, যেন তার জীবনে একটা গল্প লুকোনো আছে। আন্টি যোগ করল, তারপর এক রাতে তোমার বাবা এলেন, দেখতে ফ্যাকাশে, কোলে একটা ছোট্ট বাচ্চা। ওই বাচ্চাটা ছিলে তুমি, লিলিথ? জেমস তখন ঘাবড়ে গিয়ে আন্টির কাছে এসে বলল, আমি নিশ্চিত সে অসুস্থ নয়, কিন্তু কিছুই খেতে চায় না। সে নিশ্চয়ই ক্ষুধার্ত, কিন্তু যখনই আমি তাকে দুধ দিতে যাই, সে চিৎকার করে কাঁদে। আন্টি লিলিথকে কোলে নিয়ে বলল, দেখি তো কি হয়েছে। তারপর লিলিথকে দেখে হেসে বলল, ও, তাহলে তো এটাই ঘটেছে। আন্টি জেমসের দিকে তাকিয়ে হেসে বলল, হা হা হা, ওর খুব কষ্ট হয়েছে। এবার ভেতরে এসো। আন্টি ভেতরে গিয়ে বাচ্চাদের খাবার তৈরি করল। এই নাও, কিছু আপেল কুচি করে কেটেছি, কলা চটকে বেবি ফর্মুলার সাথে মিশিয়েছি। এখন সে এটা খেতে পারবে। জেমস লিলিথকে কোলে নিয়ে খাওয়ানো শুরু করল। লিলিথ চামচে খাবার নিয়ে খেয়ে ফেলল আর খুশিতে মুখটা ঝলমল করে উঠল। আন্টি বলল, যদিও শিশুটির বয়স 5 মাসের বেশি ছিল, তবুও সে শুধু ফর্মুলা পান করছিল। সে নিশ্চয়ই ক্ষুধা চেপে রেখেছিল, নিজের মতো করে তা প্রকাশ করছিল। আঙ্কেল বলল, এরপর সে খুব ভদ্র হয়ে উঠল। জেমস আমাদের খাওয়ার জন্য ধন্যবাদ জানাতো আর কাঠ কেটে দিত। আমরা দূর থেকে এলেই সে ছুটে এসে অভ্যর্থনা জানাতো। আন্টি বলল, প্রথমবারের মতো একটা শিশুকে লালন পালন করছিল, তাই নিজেকে হারিয়ে ফেলেছিল। সেই দিন থেকেই সে সাহায্য চাওয়া, শেখা, সব কিছু শুরু করেছিল। এই সব শুনে লিলিথ মনে মনে ভাবল, ভাবা যায় বাবা একজন অভিজ্ঞ গৃহিণী। আঙ্কেল তখন লিলিথের সাথে তাস খেলছিল। হেসে বলল, হা 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 হা, এবার আমি জিতেছি। আঙ্কেল খুশিতে কার্ডগুলো টেবিলে রাখল। লিলিথ তার হাত ধরে বলল, দাঁড়াও আঙ্কেল। তারপর কার্ডগুলো সাজিয়ে বলল, আমি এই গেম জিতেছি। চেয়ারে দাঁড়িয়ে স্টাইল করে বলল, চলো আগামীকাল আবার খেলি। আমি সবসময় চ্যালেঞ্জকে স্বাগত জানাই। আন্টি হেসে ফেলল। আঙ্কেল বলল, ওহ, একটা পরিপূর্ণ ঘর। লিলিথ বলল, আজকের জন্য ধন্যবাদ, আমার সময়টা দারুণ কেটেছে। তারপর লিলিথ বলল, আন্টি, তোমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন কাপড় ধোব। আন্টি অবাক হয়ে বলল, কি, তুমি কাপড় ধুচ্ছ কেন? ছেড়ে দাও। লিলিথ কাপড়ের ঝুড়ি নিয়ে বলল, আমি এটা করব। বাবা যখন বাজার থেকে আসবে তখন যেন তাকে এই কাজ করতে না হয়। আন্টি বলল, ও মায়, লিলিথ, তোমার সত্যি সোনার হৃদয় আছে, এক পরীর মতো। আন্টি বলল, আমি যাওয়ার আগে এটা করে ফেলবে? এটা কি লন্ড্রি? লিলিথ মাথা নাড়িয়ে বলল, না, এর ভেতরে বাবার আন্ডারওয়্যার আছে। আন্টি হেসে বলল, ও মাই। লিলিথ জঙ্গলে পুকুরে যাচ্ছে কাপড় ধোয়ার জন্য। মনে মনে ভাবছে, আমি যখন গোপনে কাপড় কাচি, বাবা এটা পছন্দ করেন না, তবু আমি এটা করতে থাকব। আমার অতীত জীবনে আমি অথিম ছিলাম। আমার একমাত্র দয়ালু অভিভাবকের স্মৃতি আছে, তিনি হলেন আমার বর্তমান বাবা। ছোটবেলায় বাবা একাই আমার দেখাশোনা করতেন। আমার ডায়াপার পরিবর্তন, শিশুর খাবার খাওয়ানো, গোসল করানো, সব কিছু। তখন থেকে আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছিল। এই অনুভূতিটা আমার কাছে অনেক অর্থবহ। আমি দ্রুত বড় হব এবং তাকে পিতার মতো ধার্মিকতার সাথে প্রতিদান দেব।
এই বলে লিলিত কাপড় ধোয়ার জন্য পুকুরের সামনে গিয়ে বসে। মনে মনে ভাবে, হ্যাঁ, একজন অতিরিক্ত ব্যক্তির জীবন এত শান্তিপূর্ণ। আমি যদি প্রতিদিন এভাবেই বাঁচতে পারতাম, আমার অতীত জীবনের তুলনায় এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। পুনর্জন্মই সর্বোত্তম। হঠাৎ একটা ঘোড়ার শব্দ। লিলিত বলে, হ্যাঁ, এরকম গ্রামে খুরের শব্দ? সেই সাইডে তাকিয়ে দেখে কিছু ঘোড়া ছুটে আসছে। সেই ঘোড়ায় কিছু সেনাবাহিনীর লোক। তারা লিলিথের সামনে এসে দাঁড়ায়। লিলিত অবাক হয়ে দেখে, এরা তো সাম্রাজ্যবাদী সেনাবাহিনী। নীল রঙের পোশাক। তারা কি ডস ক্লাস নাইট? নাইটদের ক্যাপ্টেন লিলিতকে আদেশ দেয়, ওকে ধরো। লিলিত কিছুই বুঝতে পারে না, সে শুধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানেই শেষ হয় এই চ্যাপ্টার। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আগের পার্টে আমরা দেখেছিলাম লিলিথের সামনে সেনাবাহিনীরা এসে তাকে ধরে নিয়ে যাওয়ার কথা বলে। লিলিতকে ধরে উপরে তুলে নেওয়ার পর একটা যন্ত্র দিয়ে তার শক্তি পরীক্ষা করে। সেটা দেখতে অনেকটা তরোয়ালের মতো। সেটা লিলিথের পেটের সাথে লাগানো হয়। এতে লিলিথের ব্যথা হয়। হোলি নাইট লিলিথকে মাপার পর বলে সে একজন প্রতিভাবান ব্যক্তি। মনে হচ্ছে সে সত্যি এনক রুবিনস্টাইনের মেয়ে। লিলিথ অবাক হয়ে ভাবে, আমি একজন প্রতিভাবান ব্যক্তি, মনে হয় কিছু একটা ভুল আছে। হোলি নাইট বলে, আমি শুধু তার দিকে তাকিয়েই বলতে পারি। লিলিথ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, দয়া করে আমাকে যেতে দাও, আমি বললাম আমাকে যেতে দাও। এইভাবে চিৎকার করতে থাকে, কারণ লিলিথের পিঠে জামা ধরে ঝুলিয়ে রাখা হয়। হোলি নাইট লিলিথকে জিজ্ঞেস করে, এনক রুবিনস্টাইন কোথায়? লিলিথ নিজের বাবার আসল নাম জানে না, তাই সে বলে, সে কে? এরপর লিলিথ অবাক হয়ে ভাবতে থাকে, এনক রুবিনস্টাইন, এই নামটা এখন কেন আসছে? ডজের রেবেলিয়ন উপন্যাসের নাম। তিনি গল্পের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নেতা। 10-এর দশকের পবিত্র নাইট অর্ডারের পবিত্র নাইট এবং তরবারিধারী, সাথে একজন ডিউক। গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্রদের একজন। যৌবনে তিনি রাজপরিবারের কারণে তার ছোট মেয়েকে হারিয়েছিলেন। একটা নির্দিষ্ট দিনে প্রতিশোধের জন্য তার ছুরি ধার করেছিলেন। সেই সময় তিনি দায়িত্ব নেন। আরেকজন পুরুষ নেতা জেসিকে তার দত্তক শিশের গড়ে তোলেন। তিনি 2 প্রধান চরিত্রের একজন। লিলিথ এইসব ভেবে বলে, দেখছি সে কিভাবে এনক রুবিনস্টাইন এবং তার মেয়েকে খুঁজছে। মনে হচ্ছে গল্পটা মূল ঘটনা শুরু হওয়ার আগেই তৈরি। তার মেয়ে নিশ্চয়ই এখনো বেঁচে আছে, তাই না? কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? এটা কোনো ব্যাপার নয়। এইসব কিছু তার মনের মধ্যে চিন্তা করছিল। লিলিথ হলি নাইটকে বলে, এই অপেক্ষা করো, তুমি মনে হয় ভুল বুঝছো। হলি নাইট বলে, কি? লিলিথ মুখে হাত দিয়ে বলে, কিন্তু প্রথমে আমার মাথা ঘুরছে, রক্ত আমার মাথায় ছুটে আসছে, তুমি কি আমাকে ঠিকমতো বসাতে পারবে? লিলিথ মনের মধ্যে ভাবে, কালো চুল আর নীল চোখ, আমার মনে হয় এমন একটা চরিত্র ছিল যে দেখতে এই রকম ছিল, কিন্তু এটা আবার কে ছিল? আহা, ঠিক আছে, আমি এখন একটা কঠিন পরিস্থিতিতে আছি। লিলিথ ভালো করে বসে হলি নাইটকে বলে, তুমি কি ডিউক এনক রুবিনস্টাইনের কথা বলছো, যিনি একজন পবিত্র নাইট এবং তরবারি যোদ্ধাও? হলি নাইট উত্তর দিয়ে বলে, হ্যাঁ। লিলিথ হলি নাইটের দিকে হাতের আঙুল বাড়িয়ে বলে, আমার রূপালি চুল আর নীল চোখের কারণে আমি হয়তো ওর মতো দেখতে, কিন্তু আমার বাবার নাম জেমস ব্রাউন। এনক যাই হোক না কেন, আমাকে বলা হয়েছিল যে আমার চুল আর চোখের রং ঠিক আমার মায়ের মতো, যিনি অনেক দিন আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। হলি নাইট লিলিথকে বলে, তুমি বেশ শিক্ষিত। এরপর লিলিথের বাবা লিলিথকে দেখে চিৎকার করে বলে, লিলিথ! এই ডাক শুনে লিলিথ চমকে যায় আর পাশে তাকিয়ে চিৎকার করে বলে, বাবা, এখানে? জেমস চলে এসেই তার তরোয়াল বের করে বলে, তুমি এখানে কি করছো? যদি তুমি মরতে না চাও, আমার মেয়েটিকে নিচে নামিয়ে রাখো। আর লিলিথ তার বাবার এই কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, বাবা, তুমি পাগল হয়ে গেছো। তুমি কি জানো না এই লোকেরা কারা? একজন উচ্চপদস্থ অভিজাত ব্যক্তির সাথে খারাপভাবে কথা বললেই মৃত্যুদণ্ড হতে পারে, আর তুমি তাকে মারার হুমকি দিচ্ছ? বাবা, তুমি পাগল হয়ে গেছো। লিলিথ মনে করে তার বাবা সাধারণ মানুষ, সে লড়াই করতে পারবে না, তাই অনেক ভয়ে পেয়ে হলি নাইটের কাছে হাতজোড় করে বলে, মাফ করবেন বাবা, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমার মনে হয় সে এখন একটু পাগল হয়ে গেছে। যদি আপনি একটু দয়া করেন তাহলে আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। হলি নাইট জেমসকে দেখে বলে, তুমি তাকে যেভাবেই দেখো না কেন,
সে সাম্রাজ্যের একজন সাধারণ নাগরিক মাত্র। তিনি 27 বছর বয়সী একজন একা বাবা, যিনি একটি পাহাড়ি গ্রামে থাকেন। তার ছোট মেয়ের সাথে জ্বালানি কাঠ সংগ্রহ করে জীবিকা চালান। লিলিথ হলি নাইটকে বলে, মাফ করবেন, একবার এখানে দেখেন। কিন্তু নাইট লিলিথের কথা না শুনে তাকে আরেকটা নাইটের দিকে ধাক্কা দিয়ে দেয়, আর লিলিথ চিৎকার করতে থাকে। হলি নাইট ঘোড়া থেকে নেমে জেমসের কাছে যায়, আর লিলিথ পিছন থেকে চিল্লাতে থাকে, আহ না, দয়া করে আমার বাবার সাথে কিছু করো না। জেমসের কাছে এসে হলি নাইট বলে, মনে হচ্ছে এটা সত্য নয়। জেমস হলি নাইটের সামনে তরোয়াল রেখে বলে, তোমরা এখানে কেন এসেছো? আমার মেয়েকে ছেড়ে দাও। হলি নাইট জেমসকে বলে, এনক রবিনস্টাইন, সম্রাট আপনাকে অবিলম্বে আদেশে ফিরে যেতে এবং আপনার কর্তব্য পালন করতে আদেশ দিচ্ছেন। লিলিথ হলি নাইটকে বলে, আহ না, আমি তোমাকে বলেছিলাম আমার বাবার নাম এনক নয়। হলি নাইট জেমসকে বলে, 7 বছর হয়ে গেল, এটা কি শেষ করার সময় হয়নি? জেমসের অনেক রাগ হচ্ছে এই কথা শুনে। হলি নাইট বলে, আপনি যে কারো চেয়ে ভালো জানেন যে প্যাভিলিয়নের সামরিক আইন অনুসারে পলাতকদের তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পলাতক হিসাবে বিবেচনা করা হবে এবং অপরাধীদের মতো আচরণ করা হয়। তবে করুণাময় সম্রাট আপনার অতীত নিষ্ঠা এবং ক্ষমতার জন্য আপনাকে উচ্চ সম্মান করেছেন। স্পষ্টতই সামরিক আইন লঙ্ঘন করা সত্ত্বেও আপনার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। আপনার পদবি এবং সম্পদও বাজেয়াপ্ত করা হয়নি। লিলিথ মুখ ফুলিয়ে বলে, অপেক্ষা করুন, মাফ করবেন। কেন সে এমনভাবে কথা বলছে যা আমি বুঝতে পারছি না? এখন পর্যন্ত তোমার সমস্ত অবৈধ কাজ উপেক্ষা করা হয়েছে এবং আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন তোমার ফিরে আসার সময়। আবারও আমি সম্রাটের কথাগুলো বলবো। এনক রবিনস্টাইন, আজ থেকে আদেশে ফিরে যান এবং আপনার কর্তব্য পালন করুন। জেমস এখানে চুপ হয়ে থাকে, আর লিলিথ বলে, সম্রাটের কথা কি অতীত বর্তমানের মতোই ঝলমলে? লিলিথ এই কথা একটু জোরে বলে ফেলছিল, তাই তার মুখ ঢেকে মনের মধ্যে বলে, কার কথা? সম্রাটের? অভিজাতদের উপহাস করা এবং রাজপরিবারকে অপমান করা? সে সত্যিই সীমা অতিক্রম করেছে। হলি নাইট বলে, সম্রাটের কি তার কথার প্রতি আরেকটু বেশি শত হওয়ার সময় আসেনি? সে তার কুকুরের ফিরে আসার জন্য ক্যানেল খালি রেখেছে, তাই না? লিলিথ সেই নাইটের হাতে জোরে কামড় দেয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আমাকে বাবাকে থামাতে হবে এবং পালিয়ে যেতে হবে, এইটা বলে সেই নাইটের হাত থেকে ছুটে বাবার কাছে চলে আসতে চায়। আর জেমস লিলিথ দেখে চেঁচিয়ে বলে, লিলিথ, তুমি এখানে! লিলিথ দৌড়ে বাবা বলে চেঁচিয়ে কাছে যেতে থাকে, কিন্তু পালাতে পারে না। পিছন থেকে সেই নাইট এসে চড়ে ফেলে, আর লিলিথ চিল্লাতে থাকে, আহ দাঁড়াও বাবা, দয়া করে চুপ থাকো। লিলিথ চিল্লানোর কারণে কাশি বের হয়ে যায়। এরপর লিলিথ নাইটকে বলে, আমি সত্যিই দুঃখিত, দয়া করে আমার বাবার জীবন বাঁচান। এটা সব আমার চুলের রঙের কারণে। আমি পুরোপুরি বুঝতে পারছি কেন তুমি ভুল করছো। আমি যাব, ঠিক আছে? আমি তদন্তে সহযোগিতা করব। তাহলে তুমি দেখতে পাবে যে এটা সত্য নয়। লিলিথ মনে ভাবে, এনক রবিনস্টাইন, কেন ওই জারজটা আমার মতো দেখতে হবে অন্য সবার থেকে? লিলিথ নাইটকে বলে, এবং আমি আসলে এনককে খুব ভালো করেই চিনি। তার নাম যাই হোক না কেন, আমি তোমার জন্য সবকিছু পরীক্ষা করে দেখে নেব। আমি নিশ্চিত সে এখন কোথাও লুকিয়ে আছে, এমনকি আমি তাকে খুঁজে পেতে তোমাকে সাহায্য করব। তাহলে দয়া করে এবার শুধু আমার বাবাকে দেখে আসো। আমি তোমার সাথে যাব। লিলিথ হাত জোর করে বলে, দয়া করে আমি তোমাকে অনুরোধ করছি। লিলিথের কথা শুনে নাইট লিলিথের দিকে তাকিয়ে থাকে। এরপর তাকে কোলে নিয়ে তরোয়াল বের করে জেমসের দিকে তাক করে। লিলিথ সামনে দেখে অবাক হয়ে যায়। সে দেখে তার বাবার শরীর থেকে নীল আলো বের হচ্ছে। লিলিথ বলে, এইটা কি হচ্ছে? জেমসের রূপ আস্তে আস্তে বদলে যাচ্ছে, আর লিলিথ এটা দেখে আরও অবাক হয়ে যায়। বাবার শরীর থেকে এই রকম শক্তি বের হতে দেখে সে বিশ্বাস করতে পারছিল না। জেমসের বাদামি চুল সাদা হয়ে যাচ্ছে, আর লিলিথ মনে মনে ভাবে, 27 বছর বয়সী একা বাবা, যিনি একটি পাহাড়ি গ্রামে থাকেন, একাই তার ছোট মেয়েকে বড় করছেন। এই সব কি তাহলে শুধু একটা ছদ্মবেশ ছিল? জেমসের শরীর থেকে আরও বেশি নীল আলো বের হতে থাকে, আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।